আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের পরিণতি বিষয়ের উপর একটি সাজেশন দেব। শুরুতেই একটা কথা বলে নিতে চাই, সেটা হলো তোমাদের আর্টসের যারা স্টুডেন্ট আছো, তোমাদের ভিতরে অনেক স্টুডেন্টই হচ্ছে খারাপ রেজাল্ট করে আর্টসের গ্রুপে বিশেষ করে। এর মূল কারণ হলো কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টগুলোকে, অর্থাৎ তোমাদের যে বিষয়গুলো আছে, গ্রুপ সাবজেক্টগুলো বলো বা অন্যান্য বিষয়গুলো, সবগুলোকে তোমরা মনে করে একটু সহজ মনে করো, ঠিক আছে? এবং সকলেরই ভাবা থাকে এরকম যে বাংলা বিষয়, হ্যাঁ, এর ভিতরে কোনো গাণিতিক কোনো সমস্যা নাই বা প্যাচগোছ নাই। সোজা কথা বলতে গেলে এর জন্য তোমরা মনে করো যে এটা আমরা খুব এমনিতেই ভালো রেজাল্ট করব, কিন্তু দিন শেষে দেখা যায় যে আর্টসের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব সহজেই চাইলে এ প্লাসটা অর্জন করতে পারে না। এর পিছনে মূল কারণ হলো তারা পড়াশোনায় সহজ ভেবে গাফেলাতি করে এবং দিন শেষে তাদের কাঙ্ক্ষিত এ প্লাসটা মিস হয়। সো তোমরা যারা আজকে আমাকে দেখতেছো, আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই হচ্ছে ইচ্ছা এ প্লাস পাওয়ার, আর আমি তোমাদের সেই এ প্লাস পাওয়ার যে সাজেশনটা সেটাই দিব। প্রত্যেকটা বিষয়েরই হচ্ছে সাজেশনের দরকার আছে, এবং শুধু সাজেশন না, প্রত্যেকটা বিষয়ের সাজেশনের সাথে একটা গাইডলাইন বা রোড ম্যাপেরও দরকার আছে। সো আমি তোমাদের সাজেশনে দিব, সাথে হচ্ছে পুরো পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে পড়াশোনা করলে আসলে তোমরা এই বিষয়ে ভালো করতে পারবে সে গাইডলাইন বা রোড ম্যাপটা আমি দিয়ে দেব তোমাদের। সো দেখো, তোমাদের এই অধ্যায়, মানে তোমাদের এই বিষয় অধ্যায় হচ্ছে কয়টা? মোট 11টা অধ্যায়। এখন তোমাদের প্রশ্ন আসে 11টা। অনেকেই ভাবো কি যে 11টা অধ্যায় পড়লেই তো 11টা প্রশ্ন আসবে। হ্যাঁ, তো 7টা প্রশ্ন আমার দরকার, 7টা অধ্যায় পড়লে আমি হয়তো বা 7টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারি। এজন্য দেখা যায় এই বিষয়ে একটু গাফেলাতি বেশি হয়, ঠিক আছে? কিন্তু না, এর ভিতরে কিন্তু কিছু অধ্যায় আছে খুবই গুরুত্বপূর্ণ, এবং কিছু অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন হয়ই না। সো সেই বিষয়গুলো আজকে আমি দেখাবো যে কোন জায়গা থেকে প্রশ্ন হয় এবং কোন জায়গা থেকে প্রশ্ন হয় না। সেই বিষয়গুলো যদি নিজে নির্ধারণ করতে পারো, তাহলে কিন্তু তোমার হচ্ছে এই বিষয়ে আমি মনে করি এ প্লাস পাওয়াটা খুবই সহজ হবে, আর যদি আমার কথাগুলো একটু মেনে চলো। সো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে, তোমার হচ্ছে পৌরনীতি ও নাগরিকতা, ঠিক আছে? এই অধ্যায়টা তেমন একটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ না। এটা থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, মাঝে মধ্যে প্রশ্ন আসে না। তো এটাকে চাইলে তোমরা স্কিপ করতে পারো। আরেকটা কথা বলে নিতে চাই, অনেকে হচ্ছে শুধু সাজেশন নিতে, মানে ভিডিও দেখতে গেলে শুধু সাজেশনটা পেলেই হলো, তাদের আর কোনো দিকে তাকানোর সুযোগ থাকে না। কিন্তু দেখা যায় কি জানো, তোমরা যারা হচ্ছে সাজেশন, যারা যেই টিচারেরটাই দেখো না কেন, সেই টিচার যতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা করে ততক্ষণ পর্যন্ত তোমার প্রয়োজনীয় কথাবার্তাই বলে। সো তুমি যদি পুরো ভিডিওটা দেখো, তাহলে হচ্ছে তোমার প্রয়োজনীয় কিছু জিনিস হতে পারে তোমার জীবনের মোড়কে পরিবর্তন করে দিতে পারে। সো স্কিপ না করে প্রত্যেককে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? তো দেখো, এরপরে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা, সেটা হলো নাগরিক ও নাগরিকতা। এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা থেকে একটা প্রশ্ন থাকে। এইখানে এই দুটো অধ্যায়ের ভিতরে তোমাদের একটু সমস্যা হয় কি, ধরো এই নাগরিকতা, এখানে আছে নাগরিকতা, এই নাগরিকতা থেকে দেখে মনে হয় কি যে এটা থেকে প্রশ্ন আসছে না এটা থেকে প্রশ্ন আসছে, এটা কনফিউশনে পড়ে যাও। তো এইটা থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এটা থেকে যদি প্রশ্ন আসে তাহলে পৌরনীতির বিষয় নিয়ে একটু প্রশ্ন বেশি আসে। কিন্তু তোমার নাগরিকতা যদি প্রশ্ন আসে তাহলে বুঝে নেবা যে সেটা দ্বিতীয় অধ্যায় থেকেই আসছে, ঠিক আছে? তারপরে দেখো, 3 নম্বরের অধ্যায় যেটা আছে আমাদের, আইন, স্বাধীনতা ও হচ্ছে সাম্য। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমার এটা থেকেও একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে রাষ্ট্র সরকার ব্যবস্থা, 4 নম্বর অধ্যায় তোমাদের যেটা আছে, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 5 নম্বরে এই অধ্যায়টা অনেকের কাছে একটু কঠিন মনে হয়। সো আমি সবাইকে বলবো, যদিও কঠিন মনে হয় তারপর তোমরা এই অধ্যায়টা বাধ্যতামূলক পড়বা। এটা থেকে একটা প্রশ্ন থাকবে 100% শিওর, এবং এটা তোমরা হচ্ছে বাধ্যতামূলক পড়বা। আমি এটাকে একটা স্টার চিহ্ন দিয়ে রাখি, কারণ হচ্ছে কি, তোমাদের অনেক স্যাররা বা অনেকে বলবে যে এই অধ্যায়টা স্কিপ করো, একটু কঠিন আছে, একটু ঝামেলা আছে, এই জন্য বলবে। আমি মনে করি তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, বা তোমার টার্গেট বা তোমার চিন্তা ভাবনা যদি অনেক বড় স্তরে থাকে, তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও, তাহলে আমি মনে করি তোমার এই অধ্যায়টা পড়া জরুরি। কারণ কি, আমি সায়েন্সের একটা স্টুডেন্ট, আমি ম্যাথে অনার্স মাস্টার্স করতেছি, বা অনার্স কমপ্লিট করে ফেলেছি অলরেডি, মাস্টার্স রানিং। সো আমি এখন জবের জন্য যে প্রিপারেশন নিচ্ছি, তোমার হচ্ছে আমার কিন্তু এই যে সংবিধান, এটা অধ্যায়টা আমার পড়তে হচ্ছে, তোমাদের এই বইটাই পুরোটা আমার পড়তে হচ্ছে।
হ্যাঁ, তো তুমি এখন যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে জানো তাহলে কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে, তাই না? তো এই সংবিধানের এটা বললাম কেন, সংবিধানের একটা পার্ট আছে তোমার হচ্ছে জব প্রিপারেশনের জন্য। তারপরে তোমরা যদি ভার্সিটি এক্সাম দাও সেখানে কিন্তু সংবিধানের একটা পার্ট পাবা। তো সংবিধানটা তুমি যদি এখন ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভার্সিটি এডমিশন বলো, তোমার হচ্ছে জব এক্সাম বলো, সবগুলোতে কিন্তু তুমি সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে, বিশেষ করে এই বিষয়টা। সো এই বিষয়টাকে স্কিপ করার মতো আমি কোনো কারণ দেখি না। যদিও কষ্ট হবে, একটু পড়তে একটু সমস্যা হবে, কিন্তু তোমার সামনের ভবিষ্যতের কথা চিন্তা করে, তোমার হচ্ছে ভালো ফিউচারের কথা চিন্তা করে তুমি কিন্তু এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে পড়বা, ঠিক আছে? তারপর দেখো বাংলাদেশের সরকার ব্যবস্থা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? এটা থেকে একটা প্রশ্ন থাকে। তারপর হচ্ছে গণতন্ত্র, রাজনৈতিক দল ও নির্বাচন, এই যে অধ্যায়টা তোমার, এইটা থেকে মাঝে মাঝে তোমার হচ্ছে 2টা প্রশ্ন দেয়, ঠিক আছে? ওই যে একটা, এটা বাদ গেলে মনে করো এখান থেকে 2টা আসে। তারপর হচ্ছে তোমার এই যে বাংলাদেশের স্থানীয় সরকার, এটাও বাদ দিয়ে দাও, এটা থেকে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে প্রশ্ন আসে না, ঠিক আছে? এরপরে 9 নম্বরে যে অধ্যায়টা আছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়, এটা থেকে তোমার একটা প্রশ্ন পাবা তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তারপর হচ্ছে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে মাঝে মাঝে তোমার দেখা যায় 2টা প্রশ্ন তোমার আসে, ঠিক আছে? তোমাদের যে 10 অধ্যায় আছে জাতীয় চেতনা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, মানে এটা তোমার হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা বিষয়গুলি নিয়ে কিভাবে বাংলাদেশের স্বাধীনতার তোমার ইয়ে হয়। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য এটা থেকে মাঝে মাঝে দেখা যায় যে 2টা প্রশ্ন আসে, এবং বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন, এটা থেকে একটা প্রশ্ন তোমার থাকে। এখন একটু আমরা যদি প্রশ্নের দিকটা হিসাব করি তাহলে দেখো কয়টা প্রশ্ন হয়, 1 আর 2 হচ্ছে 3 4, তারপর হচ্ছে 5 6 7 8 9 10, ঠিক আছে? এখানে আর একটা প্রশ্ন 11, ঠিক আছে? কারণ হচ্ছে 2 2 4 5 6 7 8 9 10, আর এই 2টা থেকে মাঝে মধ্যে যে কোনো জায়গা থেকে একটা চলে আসে। তো এই হলো বিষয়। তো তোমরা এখন কথা হলো সাজেশনটা তুমি কিভাবে তৈরি করবে। সাজেশনটা হলো তুমি এই যে 2টা অধ্যায়, 2টা থেকে 2টা করে প্রশ্ন আছে, এই 2টা অধ্যায় খুব ভালোভাবে পড়বা, বাকি যে একটাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়বা, এবং বাদ দিবে এইটা এবং এইটা, ঠিক আছে? এই 2টা বাদ দাও, এই 2টা তোমার পড়া দরকার নেই, তার থেকেই তুমি 7টা প্রশ্ন ছাত্র সৃজনশীল 100% কমন পাবে, এত তোমার কোনো মিস হবে না যদি কেউ বুলেটে মারে, ঠিক আছে? কিন্তু এখন কথা হলো এই যে তোমাদের স্বল্প অধ্যায়, এবং বলতে গেলে তোমার হচ্ছে 8টা 9টা 10টা অধ্যায় পড়ে, 9টা অধ্যায় পড়ে তুমি 7টা সৃজনশীল কমন পাইতেছো, তারপরে কেন তোমাদের পরীক্ষা খারাপ হয়? এর পিছনে বড় কারণ হলো ওই যে পড়াশোনা একটু গ্যাপ দাও। পড়াশোনাটা এভাবে করবা যে তুমি যখন একটা অধ্যায় টার্গেট করছো যে এই অধ্যায়টা পড়বা, সেই অধ্যায়টার ফার্স্ট টু লাস্ট রিডিং পড়বা, এবং ফার্স্ট টু লাস্ট রিডিং পড়ার পরে এবং সেটা একটা টার্গেট নেব যে আমি 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে এই অধ্যায়ের পুরো, বা 3 দিনের ভিতরে এই অধ্যায়ের পুরো রিডিংটা আমি কমপ্লিট করব। রিডিংটা কমপ্লিট করা হয়ে গেলে ওখান থেকে তুমি আবার একটু চিন্তা করবা বা রিকভারি করার চেষ্টা করবা যে আসলে কি কি মনে আছে, মেন মেন পয়েন্টগুলো একটু খুঁজবা যে সেটা মনে আছে কিনা। যদি মনে না থাকে সেটা আবার একটু দেখে নিবা, ঠিক আছে? তাইলে দেখবা তোমার মাথায় ভালোভাবে সেট হবে। আর যখন এভাবে তুমি পড়তে পারবা তখন কিন্তু তোমার হচ্ছে পরীক্ষার সময়ে তোমার হচ্ছে লেখার গতিটা অনেক ভালো থাকবে, কারণ তোমার সবকিছু মেমোরিতে সেট আছে, কোন পয়েন্টের পর কোন পয়েন্ট লিখতে হবে সেটা কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবা। এই হলো একটা বিষয়। তারপর হচ্ছে একটা অধ্যায় শেষ হওয়ার পরেই তুমি সেটার ক নাম্বার এবং খ নাম্বার প্রশ্নগুলো শেষ করে ফেলবা। যখন তোমার খ নাম্বার প্রশ্ন শেষ হবে তারপরে তুমি প্রত্যেকটা সৃজনশীল তুমি পড়বা। তোমার নোটে কিন্তু অনেকগুলো সৃজনশীল দেওয়া থাকে, যখন তুমি সৃজনশীলগুলো পড়বা তখন কিন্তু তুমি সৃজনশীলের প্যাটার্নটা খুব সঠিকভাবে বুঝতে পারবে এবং সঠিকভাবে ধরতে পারবা। আর যখন তুমি সৃজনশীলের প্যাটার্ন বুঝতে পারবা তখন কিন্তু সেই জিনিসটা আমার মাথায় ভালো থাকবে, ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে রিডিং পড়বা, তারপরে মেইন পয়েন্টগুলো খুঁজে আবার একটু রিকভারি করার চেষ্টা করবা, তারপর ক খ পড়ে তারপর সৃজনশীলে যাবা। সাথে যেটা করবো পরবর্তীতে নৈভিত্তিক যেগুলো আছে সেগুলো তুমি কমপ্লিট করবা যদি পারো। এখন তোমাদের পুরনো যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো সংগ্রহ করে সেগুলোর নৈভিত্তিক তোমরা কমপ্লিট করে ফেলো। তাতে করে তোমার হচ্ছে নৈভিত্তিক নিয়ে আর কোনো চিন্তা থাকবে না, কারণ তোমার এ প্লাস পেতে হলে, তোমার নৈভিত্তিকের যে 30 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তুমি যদি নৈভিত্তিক আগানো থাকো তাহলে দেখা যায় তোমার এ প্লাসের মার্কসটাও খুব ইজিলি তুমি অর্জন করতে পারবে। তো প্রত্যেকটা অধ্যায় আমি যেটা বললাম, একটা অধ্যায় শেষ করার পর ওই ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় তুমি শেষ করো, এবং একটা টার্গেট নিবা যে আমি এই মাসের ভিতরে বা এই 2 মাসের ভিতরে বা এই 3 মাসের ভিতরে আমার এই বইটা পুরো কমপ্লিট করব। এবং কমপ্লিট করা হয়ে গেল, তো সাপোজ তোমার 2 মাসে কমপ্লিট করা হয়ে গেল, এরপরে কি তোমার পড়াশোনা শেষ? না। যদি 2 মাসে কমপ্লিট করা হয় তাহলে তুমি করবা কি,
তুমি ওইটা বারবার রিভিশন দিবা, যত রিভিশন দিবা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার পরীক্ষার সময় তোমার লেখা তত সুন্দর হবে, তুমি এবং পরীক্ষায় তত বেশি মার্কস পাবা। ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে তুমি যত মানে বারবার রিভিশন দিবা, তোমার প্রিপারেশনটা তত মজবুত হবে এবং তোমার পরীক্ষার খাতায় লেখাগুলো একদম নিখুঁত হবে, কোনো ভুল থাকবে না। আর যখনই সেভাবে তুমি লিখতে পারবা তখনই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত যে প্লাসটা সেটা কিন্তু এমনিতেই অর্জন করতে পারবা খুব সহজে। সো তোমার পড়ার এই যে নিয়মগুলো বললাম, এইটা হলো লাস্টে যে কথাটা বলবো সেটা হলো ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এখন আমার কথা শুনে তুমি পইরা আজকে ফাটাই দিলা, 2 দিনের দিন তোমার আর খুঁজে পেলাম না। ঠিক আছে? সে পড়াশোনার কোনো ভ্যালু নাই। সো তুমি যদি পড়াশোনা করো তাহলে কিন্তু অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করতে হবে। আর যদি তুমি ধারাবাহিকতা মেনটেন করতে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে একদিন সাকসেস হবাই। পরিশ্রম মানুষকে কখনো বিফলে ফালায় না, মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না। কারণ আমি এই যে ভিডিওটা করতেছি, তোমরা হয়তো অনেকেই এখন ঘুমাচ্ছ, এখন প্রায় 2টা 3টা বাজছে রাত। আমি কিন্তু এখন এই সজাগ থেকে তোমাদের ভিডিওটা তৈরি করতেছি। ইনশাল্লাহ কালকে আমি কিন্তু এটা পাবলিশ করব তোমাদের জন্য। তো দেখো আমার কিন্তু ঘুম পেয়েছিল সেই 11টার সময় রাত্র, তো এখন বাজে প্রায় 2টা 3টা। ঠিক আছে? তো চাইলেই কিন্তু আমি সজাগ থাকতে পারতেছি। আর আমি যদি চাইতাম এখন তোমাদের মতো সুন্দর ঘুম দিতে পারতাম। সো কষ্ট করতেছি, হয়তো এর পরিশ্রমের ফল আল্লাহ তালা ইনশাল্লাহ একদিন দিবে। তোমাদের সকলের প্রতি দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। আর পড়াশোনাটা ঠিকভাবে করো। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন আমার চ্যানেলে নতুন, সে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।